আলাইকুম, দিস ইজ সাজিদা ফুল। আবারও দেশ মিডিয়ার দ্য সিও শোতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের শোয়ের অতিথি হিসেবে আছেন চট্টগ্রাম স্টার্টআপ চট্টগ্রামের ফাউন্ডার আরাফাতুল ইসলাম আকিব ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, শৈশব জীবন কোথায় কাটিয়েছেন বা কোথায় কাটানো হয়েছে? আমি চট্টগ্রামেরই ছেলে, বড় বেড়ে ওটা শৈশব জীবন পুরোটাই আসলে চিটংয়ে কাটানো হয়েছে। স্কুল জীবনটা কোথায় ছিল? স্কুল জীবনটাও চিটংয়ে, আর ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ছিল, পরের লাইফটা ঢাকাতে ছিল। বাট যেহেতু শৈশব নিয়ে কথা বলছেন, সো শৈশবটা একদম মফস্বল এরিয়াতেই, সো ওখানেই আমার কাটানো চিটংয়েরই। সো ওই তো ওইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট কি ছিল? আমার ছিল অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ। আচ্ছা, ওইখান থেকে স্টার্টআপ চট্টগ্রামটা কিভাবে শুরু হলো? আচ্ছা, সো ওইখান থেকে আসলে আমি যদি একদম শৈশবটা বলি, এটার ব্যাপারে একটু বলতে চাই যে স্টার্টআপ চট্টগ্রাম রাইট নাও আমার আসলে পরিচয়, যে পরিচয় আমি এখানে আসছি। এর আগে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মানুষ এবং আমি একজন বাংলাদেশের নাগরিক, দেন এরপর হচ্ছে আমি একজন চট্টগ্রামের বাসিন্দা, রাইট? অ্যান্ড যেহেতু শৈশবের কথা বলছেন, সো আমার ছোটবেলা আসলে অন্য সব ছোটবেলা যেভাবে সবার কাটে ওরকমটা না, একটু ডিফারেন্ট ছিল। সো সেটা হচ্ছে আমার একদম ছোটবেলায় আব্বা মারা যায়। সো বেড়ে ওঠা ব্যবসায়ী ফ্যামিলি বলতে পারেন, অথবা হচ্ছে বলতে পারেন হচ্ছে একদম চট্টগ্রামকে আমরা কি বলি, সওদাগরদের শহর। সো একটা সওদাগর পরিবারে বেড়ে ওঠা, যেখানে আসলে ব্যবসা বাণিজ্যিক এলাকা। আমরা চিটংকে বলি বাণিজ্যিকের হাব, আমরা চিটংকে বলি বন্দরের শহর। সো ওই শহরেই বেড়ে ওঠা। বাট একটা জিনিস ছিল অলওয়েজ, আমি দেখতাম যখন আমরা দেখি কি চিটংয়ের মানুষ আসলে ব্যবসা কেন্দ্রিক হয়, সো টেকনোলজি সেন্ট্রিক জিনিসটা খুবই কম। যে আমি যখন আমার শৈশব থেকে দেন কৈশোরে যাই বা কলেজ লাইফটা কাটাই, তখন আসলে যখন একটা আইডিয়া শেয়ার করতে যাই, দেখা যায় আকিব তোর কত লাগবে, 10 লাখ টাকা দিব, তোর আমাকে কত প্রফিট দিবি। সো ওই জিনিসটা আমার কেমন জানি আসলে লাগতো, যে আসলে টাকার বিনিময়ে টাকা হয়। সো আলটিমেটলি ইনোভেশনটা আসলে নেই। সো কলেজে থাকতে ডিবেট করতাম, আবৃত্তি করতাম, অনেকগুলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে ছিলাম। একটা সময় ডিবেট করতে ঢাকা আসতাম। সো আমি এখনো বলি যে ঢাকা শহর আমার কেন জানি বেশি ভালো লাগে। তো আমাকে এইটার রিজনটা হচ্ছে, সবাই বলে ঢাকা ট্রাফিক, ঢাকায় আসলে এক্সপ্লোর করার কিছু নাই, নেচার জিনিসটা নেই। তুমি চিটং এর ছেলে, চিটং এ তোমাদের নদী আছে, সাগর আছে, পাহাড় পর্বত সবই আছে, কিন্তু কেন তোমার ঢাকা ভালো লাগে? মেজবানিও আছে। আমরা তো মানে গরুর কালাভুনা বললেই চিটং বিখ্যাত। কিন্তু ঢাকায় যে জিনিসটা আছে, ঢাকায় আসলে কমিউনিকেশনের ওয়ে আউট অনেক কিছু আছে। এই যে আমি রেডিও ৭১-এ আসলাম, চিটং আসলে রেডিও শো বলতে কোনো কিছুই নেই। এইরকম যদি সেন্ট্রিক আপনি অনেক কিছু চিন্তা করতে যান, ঢাকার কমিউনিকেশন, ঢাকার অ্যাক্সেসিবিলিটি, টেকনোলজি ইউজেস, এই জিনিসগুলো ঢাকাতে অনেক বেশি হয়। চিটংয়ে আসলে সবকিছু আসলে ব্যবসা সেন্ট্রিক হয়। এখন স্টার্টআপে কেমনে আমি আসলাম, সো কলেজ লাইফে যখন ডিবেট করতে ঢাকায় আসতাম, ঢাকার ট্রাফিক, ঢাকার বড় বড় দালান কোটা তো সেম জিনিস তো চিটংয়েও আছে, কিন্তু আলটিমেটলি ঢাকার মানুষের যে ওয়ে অফ স্পিকিং, যেমন আমি চিটংয়ের ছেলে, আমার কথায় কথায় যে চলে আসতো, চিটংয়ের ভাষার টিউন চলে আসতো, এখন হয়তো ওইটা আমার নাই। কজ আমি ডিফারেন্ট পিপলের সাথে, ডিফারেন্ট রিজিয়ন বলেন, ঢাকা শহরের মানুষদের সাথে মিশতে মিশতে আমার ওটা চেঞ্জেস হয়েছে। তখন আমার কাছে মনে হইলো, মানে আমি যখন কথা বলতাম তখন, আরে তুমি চাঁদ গায়া না, তখন আমি হাসতাম যে আরে, আবার মানে একটু মনও খারাপ হইতো, কেমনে বুঝতে পারলাম আমি চাঁদ গাইয়া। পরে যেটা চিন্তা করলাম, দেখলাম আসলে আমার মানে ওয়ে অফ যে স্পিকিং, এটা চেঞ্জ করতে হবে। সো কাম ব্যাক টু ডিবেট করে বাসায় যাই, চিটংয়ে আসি, নিউজের মধ্যে যে হেডলাইন গুলো থাকতো ওগুলো পড়তাম এন্ড প্র্যাকটিস করতাম। আম্মু বলতো তুই কি পাগল হয়ে গেছিস। সো দিস আর দ্য থিং আর কি। আর স্টার্টআপে আসার জার্নিটা আসলে এরকমই ছিল। আমি দেখতাম যে চিটংয়ের যে সমস্ত এন্টারপ্রেনার আছে, স্টুডেন্ট আছে, সবাই বলতো ভাইয়া কিছু করতে চাই। অথবা আমি যখন কারো কাছে কোনো কিছু পিচ করতাম, তখন আসলে তারা ফোকাস করতে হচ্ছে আসলে ব্যবসা কেন্দ্রিক কিছু করে, অথবা কোথাও চাকরিতে চলে যাও, মানে ইউনিভার্সিটি লাইফ শেষ করে। তখন তো কলেজে ছিলাম, এই জিনিসটা বেশি বলতো। কিন্তু আমরা স্টার্টআপ বলতে আসলে কি বুঝি, লাস্ট 5 ইয়ার্স আমরা এই জিনিসটাই শেখানোর ট্রাই করছি চিটংয়ের ইকোসিস্টেম সারফেসে। এবং স্টার্টআপ বলতে বুঝি হচ্ছে যেখানে প্রবলেম থাকবে সোসাইটি, অ্যান্ড প্রবলেমের পর যেখানে আসলে সলিউশন ক্রিয়েট হবে, অ্যান্ড সলিউশনের পর এটা টেকনোলজি দিয়ে সলভ হবে। দিস ইজ দ্য থ্রি থিং মিক্স করে কিন্তু একটা স্টার্টআপের আইডিয়া জেনারেট হয়। আর ব্যবসা জিনিসটা কি, ব্যবসা জিনিসটা হচ্ছে যেখানে আপনি আপনার টাকা থাকবে, যে কোনো কিছু, ইট কুড বি এনিথিং, টাকা আছে আপনি করতে পারেন,
কিন্তু একটা স্টার্টআপের ক্ষেত্রে ডিফারেন্ট হচ্ছে সেটা একটা স্টুডেন্ট বা এন্টারপ্রেনার বা যিনি জব করতেছেন তার মধ্যে থেকেও আইডিয়াটা চলে আসতে পারে। যেমন আমরা কথা বলি যে ফুড পান্ডা কি করতেছে, একটা অ্যাপস আপনি বাসায় বসে অর্ডার করতে পারতেছেন এনি টাইম এনিওয়্যার, যেখানে একটা রাইডারের বেনিফিট হচ্ছে, জব প্লেসমেন্ট হচ্ছে, সোসাইটির একটা প্রবলেম সলিউশন চলে আসছে। সো এইরকম ধরনের অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের বাংলাদেশে এখন এক্সিস্ট করতেছে। আমরা এমএফএস এর কথা বলি, নগদ, বিকাশ, এগুলো আমরা ইউজ করতে, দ্যাট মিনস আমরা টেকনোলজিটাকে ইউজ করতেছি। কিন্তু চিটগের টেকনোলজিটা ওই সময়টাতে ছিল না, ঢাকায় যেভাবে ইউজ হতো। এখন মোটামুটি সবগুলো ব্র্যান্ড কিন্তু চিটগে আসছে, আমরাও স্টার্টআপদের জন্য সাপোর্ট দিচ্ছি। আর রাইট নাও যদি বলতে যাই স্টার্টআপ চট্টগ্রামের জার্নিটাই আপনাকে বলি, আমরা এখন লাস্ট 5 ইয়ার্সে আমরা চিটগং মার্কেট আসলে স্টার্টআপ কি জিনিস এটা বোঝানোর ট্রাই করছি। ইউনিভার্সিটি, একাডেমিয়া, স্টেক অনেকে জানতোই না এখানে, অনেকে জানতোই না, অনেকে আসলে ব্যবসার স্টার্টআপে গুলাই ফেলে, এটা এখানেও হয় সেম। সো আমরা মানুষকে বোঝানোর ট্রাই করছি। সো রাইট নাও আমাদের হাইটেক পার্ক এন্ড আইসিটি ডিভিশনের ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডে আমাদের 2টা কোয়ার্কিং স্পেস আছে, একটা চিটগং সিটিতে আগ্রাবাদে যেখানে 10,000 স্কয়ার ফিটে রাইট নাও 29টা স্টার্টআপ কিন্তু ফ্রিতে অফিস স্পেস ইউজ করে, আমব্রেলা অফ স্টার্টআপ চট্টগ্রাম। এরপরে আমাদের আরেকটা স্পেস আছে সেটা হচ্ছে চুয়েটে ইনকিউবেশন সেন্টার, যেখানে যে কোনো স্টার্টআপ সে নিজে ওখানে ডরমিটরিতে থেকে নিজের স্টার্টআপটাও রান করতে পারবে, ইনকিউবেট হতে পারবে। মেলদের জন্য আলাদা ডরমিটরি, ফিমেলদের জন্য আলাদা ডরমিটরি। সুন্দর সুযোগ। সো ধরুন গভর্নমেন্ট এই সাপোর্ট গুলো দিচ্ছে, আমরা ওই সাপোর্ট গুলোকে ইউটিলাইজ করতেছি। তারপর ধরেন বিভিন্ন ফাইন্যান্সিং কোম্পানি যেগুলো আছে তাদেরকে আমরা বোঝানোর ট্রাই করতেছি ইনভেস্ট ইন ইয়াং পিপল। একটাই আমাদের বাংলাদেশের পাওয়ার কি, আমরা বাংলাদেশের পাওয়ার বলি হচ্ছে আমাদের জনশক্তি, আমাদের পিপল। এখন স্কিলফুল পিপল যদি আমরা তৈরি করতে না পারি, যেমন আমি তো স্কিল ছিলাম না, আমি যখন স্টার্টআপ শুরু করবো চিন্তা করছি আমার মনে হয়েছে একটা স্টার্টআপ ইভেন্ট করি। আজকের স্টার্টআপ চট্টগ্রাম যেই জায়গায় আছে সেটা কিন্তু আজকে থেকে ধরেন 8 বছর আগে আমি কখনো চিন্তা করিনি। সো আমি দেখছি একটা প্রবলেম, দেন এটার সলিউশনটা এন্ড এটাকে ইউটিলাইজ করা। স্টার্টআপ চট্টগ্রামের যাত্রাটা শুরু কিভাবে? স্টার্টআপ চট্টগ্রামের যাত্রা শুরু হচ্ছে যেটা হয় আর কি, যে আব্বা মারা যাওয়ার পর ফ্যামিলির একটা প্রেশার থাকে, সবাই বলে জব করো, সবাই বলে বিদেশে চলে যাও, চাচা মামাদের ব্যবসাগুলো দেখো, দিস আর দ্য ফিউ থিং, অনেক ধরনের কনভারসেশন শুনছি। তো আমার কাছে মনে হয়েছে আমার মধ্যে কমিউনিটি বিল্ডিং পাওয়ারটা আছে, আই ক্যান ম্যানেজ এভরিথিং। আমার বাসার সবাই আমাকে অনেক পছন্দ করে, আমি কারো মন খারাপ সেখানে গিয়েও তাদেরকে একটু টেক কেয়ার করতে পারি। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এমন কিছু করি যেখানে আসলে সোসাইটির প্রবলেম সলভ হবে, অ্যাটলিস্ট পিপল রেসপেক্ট মি ফর মাই অ্যাক্টিভিটি। সো স্টার্টআপ চট্টগ্রাম আমরা শুরু করি হচ্ছে আমি 2016-তে। সো ওই সময়তে জাস্ট একটা ইভেন্ট দিয়ে শুরু করি, স্টার্টআপ টক নামে। ঢাকার যত স্পিকার আছে, ঢাকায় যত ভালো ভালো স্টার্টআপ আছে তাদেরকে নিয়ে এসে আমি একটা সামিট টাইপের, ঢাকা থেকে চট্টগ্রাম, কারণ ঢাকায় যেভাবে স্টার্টআপ ইকোসিস্টেম পিপল বুঝে, তারা যদি চট্টগ্রামে গিয়ে এই একটা ইনফরমেশন দিতে পারে, আমার মনে হয় ইয়াং পিপল আরো বুঝতে পারে। দিস ইজ দ্য মাই ফার্স্ট শো, এন্ড ওইখান থেকে আসলে স্টার্টআপ চট্টগ্রামের যাত্রা শুরু, স্টিল চলছে। এই কাজ করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে বা কারো থেকে সাপোর্ট পেয়েছেন কিনা? অনেকে ফ্যামিলি থেকে সাপোর্ট পায় বা বন্ধুর থেকে সাপোর্ট পায়, আবার অনেকে পায় না, তো আপনার ক্ষেত্রে কি হয়েছিল? এইটার ক্ষেত্রে আসলে সাপোর্ট জিনিসটা আসলে কোনো কিছু শুরু করতে আসলে কেউ সাপোর্ট করে। আমরা যতই বলি আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করে, আমরা যতই বলি আমাকে আমার ক্লোজেস্ট মানুষরা সাপোর্ট করে, আপনি যখন একটা আইডিয়ার ইনিশিয়েটর হবেন, আপনি যখন একটা আইডিয়া জেনারেট করবেন আর এটাকে এক্সিকিউশনে দেবেন, যতক্ষণ আপনি ভালো করবেন না ততক্ষণ মানুষ বুলি করবে। যেমন আমার ফ্যামিলিতে স্টিল আমাকে বলে যে এমন কি করলেন, আর আগে বলতো কি এটা দিয়ে হবে না, এখন বলতেছে এমন কি করলেন। তবে দুইটার কনভারসেশন দুইটা ডিফারেন্ট আছে, দ্যাট মিনস তারা এখন বিলিভ করছে যে আকিব কিছু একটা করতেছে। সো ফ্যামিলিতে প্রবলেম ছিল, সোসাইটিতেও প্রবলেম ছিল, অনেকে আসলে এটাকে কি বলবো, আমরা বলি ইগো কাজ করে, অনেকে জেলাসি থাকতো। আমি বলি ইগো এন্ড জেলাসি দুইটাই ভালো জিনিস, এটা আপনাকে আগাবে সামনে নেওয়ার জন্য। সো দিস ইজ দ্য থিং, আমি এগুলোতে আর না যাই, কারণ আপনি যখন ভালো কিছু করবেন তখনই আসলে স্টোরি টেল হয়। মানে আজকে দেখেন আমি চিটগংয়ের ছেলে, আমি আজকে ঢাকায় এসে রেডিও 71-এ কথা বলতেছি, দ্যাট মিনস চিন্তা করেন কিছু একটা করছি দেখে এখানে আমি ইনভাইটেড, বাট সামনে আরো অনেক দূর আগে যেতে হবে। বাধার সম্মুখীন হতে হয়েছিল কোথাও? বাধার সম্মুখীন বলতে হচ্ছে ওই যে বললাম, আমি কিন্তু এই কথার মধ্যে কিন্তু বাধাটাকে খুবই অ্যাভয়েড করি। আমি অলওয়েজ পজিটিভ চিন্তা করি, বাধা তো থাকবেই। বাধা বলতে হচ্ছে ফ্যামিলিতে বাধা ছিল, আমরা যখন কাজ করতে যাই সেখানেও বাধা ছিল। আমি চিন্তা করি যে এই বাধাগুলো আমার জন্য একটা ইন্সপিরেশন,
কখন যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে ভাইয়া আপনি কিভাবে তৈরি করবেন, আপনার কি কোনো প্রবলেম হয় না, ফিনান্সিয়াল প্রবলেম হয় না, আপনার কি দেখা গেছে কাজ করতে গিয়ে কাজ করতে দেয় নাই, অফকোর্স এভরিথিং ছিল। সমাজের যত মানুষের যা যা কোম্পানি করতে যেই রকম প্রবলেম হয় আমারটাও সেম ছিল, কিছুটা হয়তো বা বেশি কিছুটা কম। সো বাধা বলতে ভালো টিম পাই নাই, ভালো ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাই নাই, এমনও গেছে একটা সময় গিয়ে হচ্ছে কোম্পানি বন্ধ করে দেওয়ারও সিচুয়েশন হয়েছে, এমন গেছে হচ্ছে ফ্যামিলি লিটারেলি মানে দেখা সাক্ষাৎই করতো না, কারণ ফ্যামিলি কি চায়, একটা সেফ সাউন্ডের জায়গায় চাই, সেই জায়গা ছিল না। সো দিস আর দ্য থিং, বাধা ছিল। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওই বাধাগুলো স্টিল নাও পার করে আসতেছে এবং সামনেও বাধা আসবে। এখন এজ এ ইয়াং পিপল কি বলে, আমাদের তো আগায় যাইতেই হবে। এমন কোন জিনিসটা ভালো লেগেছিল স্টার্টআপের যে এই ফিল্ডে আসলেন? ভালো লাগার জিনিসটা হচ্ছে মানে যখন কোন একটা স্টেপ ডাউন করি আর কি, যখন কোন একটা স্টেপ নিই, ওই জিনিসটাই আমার কাছে অনেক ইন্সপিরেশন। কারণ হচ্ছে আমি যখন শুনি কোনো স্টার্টআপ ফান্ডিং পাইছে, আমি যখন শুনি কোনো স্টার্টআপ আজকে এতগুলো মানুষের জব ক্রিয়েশন করছে, দিস ইজ দ্য থিং। আমার ওই যে খারাপ জিনিস যতগুলো দেখছি আরো সামনে আগানোর ইন্সপিরেশন দেয়। সো আমি বলবো হচ্ছে, আমি একটা গল্প শেয়ার করি। 2022-তে আমি ইনভাইটেড হই নেদারল্যান্ডের এন্ড ইতালির একটা কনফারেন্সে। এখন পর্যন্ত স্টার্টআপ চক্রম 30টারও বেশি দেশে কাজ করতেছে, ফ্রম চিটং টু গ্লোবাল, চিটং টু ঢাকা, চিটং টু গ্লোবাল। আমরা অনেকগুলো ইউনিভার্সিটির সাথে কাজ করতেছি। আমরা প্রায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে টোটাল মিলে 75 ইউনিভার্সিটির সাথে কাজ করতেছি। আমাদের এখন মেম্বারশিপ ইনভেস্টর আছে প্রায় 35 এর মতো। আমরা সোফার প্রায় 200 প্লাসের মতো হচ্ছে ইভেন্ট অ্যাক্টিভেশন করছি। আমরা এখন ইনকিউবেশন সেন্টার চলে, যেখানে একটা আইডিয়া স্টেজে যে কোনো স্টুডেন্ট, সে যদি জবলেসও হয়, সে যদি জব করতে চায়, সে যদি ইউনিভার্সিটি বা স্কুলে পড়তেছে, সেও এসে কিন্তু কি ইনকিউবেট হতে পারবে। সো দিস আর দ্য থিং আমরা বানায় রাখছি সোসাইটির জন্য যাতে বেনিফিট হয়। সো এটাই আর কি, মানে আলটিমেটলি মানে অনেক কিছুই আসলে মানে বলার, মানে একটা কোম্পানি যখন আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে যখন একটা স্টেজে নিয়ে যাবেন, আপনাকে যদি বলা হয় যে রেডিও একাত্তরের 30 মিনিট শোতে সবই বলে দাও, আসলে সম্ভব না। এটা বলতে বলতে এতগুলো স্টোরি লাগে, এর পেছনে আরো অনেক গল্প থাকে, আমরা আরো গল্প শুনবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। আপনারা শুনতে পাচ্ছেন রেডিও 71 98.4 FM। আপনারা সাথে আছেন দেশ মিডিয়ার দ্য সিও শো। ফিরে এলাম আবারও রেডিও 71 98.4 FM এ। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে এবং সাথে আছেন আকিব ভাইয়া। ভাইয়ার কাছে চলে যাব। স্টার্টআপদের সাথে কাজ করে এমন কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করতেন। স্টার্টআপদের সাথে কাজ করার অভিজ্ঞতা যেহেতু লাস্ট 5 ইয়ার্স এর মতো, সো অলমোস্ট যদি বলি অভিজ্ঞতা আসলে অনেক, মানে এক একটা অভিজ্ঞতা এক একটা এক্সপিরিয়েন্স এক এক রকম। একটা গল্প আসলে শেয়ার করি, যেহেতু এক্সপিরিয়েন্স শেয়ার করতে বললেন। আমাদের একটা স্টার্টআপ আছে, সে হচ্ছে, আমি নাম মেনশন করতেছি না, সো একদম নিতান্ত একটা ছোট ফ্যামিলি থেকে সে বিলং করে। সো সে ভালো লিখতেও পারে না, ভালো বলতেও পারে না, ওই রকম এডুকেশনও তার কাছে নাই। বাট সে একদিন হচ্ছে আমাদের পেজে দেখলো স্টার্টআপ নিয়ে ইনোভেটিভ আমরা অ্যাক্টিভিটি করতেছি, একটা ইনোভেশন ট্যাগ দিয়ে আমরা একটা ইভেন্ট করলাম। সেই ইভেন্টে লিটারেলি সে আমাকে ফোন দিয়ে বলে, ভাই আমি আসতে চাই, একটু দেখতে চাই। আমি বললাম আপনি কি স্টার্টআপ জানেন কিনা, বা স্টার্টআপ আছে কিনা, বা এগুলো নিয়ে। ভাইয়া না, আমি জাস্ট দেখতে চাই। আমি বলছি ঠিক আছে, আসেন, এসে দেখেন। সো তার তখন সে ইন্টারভিউ পড়তো ওই টাইমটাতে, অ্যান্ড এরপরে তার ইন্টার পরীক্ষা ছিল। দেন পরীক্ষা যখন তার চলতেছিল, এর মধ্যে আমাদের অনেকগুলো ইভেন্টে এসে সেই লিটারেলি ইভেন্টগুলো গুছানো, দেন স্টার্টআপ যারা কাজ করতেছে তাদের সাথে থেকে ভলেন্টিয়ার এসে কাজ করতো। সো রাইট নাও সে একটা বিশাল অ্যাগ্রোটেক কোম্পানি চালায় বাংলাদেশে, ওয়ান অফ দ্য প্রমিনেন্ট কোম্পানি। সো তার আন্ডারে এখন প্রায় 350 মতো মানুষ কাজ করে। বাইরে থেকে ইনভেস্টমেন্ট পেয়েছে, লোকাল কোম্পানি থেকেও পাইছে। সো এটা আমার জন্য অনেক ইন্সপিরেশন। আবার ফেলিয়ার, বাংলাদেশের ওভারঅল ওয়ার্ল্ডে স্টার্টআপ ফেলিয়ার জানি কিন্তু 90%, সাকসেস রেট কিন্তু 10%। আমরা এখন এখানে যেভাবে বলতেছি স্টার্টআপ নিয়ে অনেক কিছু করা যায়, স্বপ্ন দেখা যায়, আসলে একটা ইনভেস্টর কিন্তু ইনভেস্ট করে কিন্তু ফাউন্ডারকে, যেমন ওর কথা বললাম, সে যে হাসেল করে আসলো। একটা স্টার্টআপের ফাউন্ডার আসলে হাসলার হয়, তাদের মধ্যে একটা কনসিস্টেন্সি থাকে। ধরেন আমি একটা আজকে মানে এই শো দেখলাম, অথবা কাউকে দেখতেছি সাকসেস করতেছে, আমি ওই কোম্পানির রেপ্লিকা বানাই, মানে মানুষের জন্য একটা, ওই যে নীলক্ষেত থেকে কার্ড বানালিয়াম ফাউন্ডার এন্ড সিও, দেখা গেছে সেই ফাউন্ডার, সেই সিও, সেই অফিস এক্সিকিউটিভ, সেই জারুদার, সেই সবকিছু আলটিমেটলি কোম্পানিগুলো টিকে না।
ঘুরি ঘুরি দেখবেন আপনি অনেকগুলো স্টার্ট আপ কোম্পানি এখন একটা ট্রেন্ডে চলে আসছে, কিন্তু আলটিমেটলি সাকসেস রেট খুবই কম। সো ওই যে স্টোরিটা ওর কথাটা শেয়ার করলাম, সে আসলে হাসেল করছে। আমরা আসলে মানুষ ভুলে যাই, প্রপার মার্কেট রিসার্চ করি না। আমি আসলে কি চাই সেটা জানি না। যেমন আমি ভালো বলতে পারি কিন্তু আমি ভালো লিখতে পারি না। এখন যদি আমি লিখতে না পেরে লেখানোটা মানুষকে শিখাইতে যাই, তাহলে আমি ভুল মেসেজও দিচ্ছি, পাশাপাশি আমি যে কাজটা করতেছি সেই কাজটা থেকেও আমি সরে আসছি। সো ফাউন্ডাররা আসলে মানে ডু অর ডাই ম্যাচে থাকে, একটা ম্যারাথন রেসের মতো থাকে। মানে আপনি স্লো দৌড়াইতে পারবেন না, আপনি আবার বেশিও দৌড়াইতে পারবেন, আপনাকে আস্তে আস্তে দৌড়াতে হবে। আমরা বলি না স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। রেসের মধ্যে দেখবেন কচ্ছপই কিন্তু দিন শেষে জিতছে। ছোটবেলা থেকেই আমরা এটা শুনে আসছি। এন্ড আগে আমি হাসতাম, আরে খরগোশ তো অনেক দৌড়াই, এটা মনে হয় ভুল আছে, মানে তখন পিছিয়ে গেলে এটাই চিন্তা করতাম। এখন এই যে বা এই সিচুয়েশনে কাজ করে দেখলাম আপনার মতে তাদের স্বপ্নটা কি হওয়া উচিত? কাদের স্বপ্নটা? স্টার্টআপদের, যারা স্টার্টআপ শুরু করছে। আমাদের মানে আমাকে যদি জিজ্ঞেস করেন, মানে আমি মানে তাদের স্বপ্ন উচিত হচ্ছে সোসাইটির জন্য ইমপ্যাক্ট ক্রিয়েট করা। এটাই হচ্ছে মানে আমি যদি বলি আর কি, মানে সোসাইটি ইমপ্যাক্ট যাতে আসে, দিস আর দ্য ড্রিম হওয়া উচিত। মানি মেকিং ইজন্ট ড্রিম, ইটস আ নেচার, ইটস আ পার্ট অফ দ্য ইয়োর জার্নি। টাকা দরকার, ফেম দরকার, বিজনেস গ্রো করবে, প্লাস হচ্ছে অনেক কিছুই হবে, কিন্তু আলটিমেটলি ইমপ্যাক্ট কি হচ্ছে, যে আমি যে স্টার্ট আপটা করতেছি এটা দিয়ে কতজন মানুষ আসলে বেনিফিশিয়ারি হচ্ছে, উপকৃত হচ্ছে, যেটা আমরা বলি। আপনার মধ্যকার স্পেশালিটিটা আসলে কি যা স্টার্টআপদের সাথে কাজ করে? আমার মধ্যে স্পেশালিস্টই যদি বলি ডিরেক্টলি আমি বলতে পারি সেটা হচ্ছে কনসিস্টেন্সি। সো এই জিনিসটা আমার মধ্যে স্পেশালিটি মনে হয়। আমি কখনো হাল ছেড়ে দিই না, নো ম্যাটার হোয়াট। ধরেন এখন একটা প্রবলেম হলো, এই প্রবলেমের সলিউশন আমি ওয়েট করি, বা দেখা গেল সামনে আগাতে হবে, কোন একটা প্রবলেম হয়েছে, আমি ওটাতে হচ্ছে ডিমোটিভেটেড হই না। বললাম না, ওই আপনি যখন জিজ্ঞেস করলে বাধা কি কি ছিল, আমি অলওয়েজ পজিটিভিটিতে থাকি। আমি জানি যে ধরেন এখানে এই প্রবলেমটা ইনস্ট্যান্ট আমি সলিউশন দিতে না পারলে আমি ওয়েটিং, এটার জন্য আমার লস হয়ে যাক, আমার কোনো সমস্যা না, বাট আই নিড টাইম, আস্তে আস্তে টাইম দিই। সো আমার মনে হয় আস্তে আস্তে অ্যান্ড হার্ডওয়ার্কিং ইজ এ কি, যদি আপনি আমাকে বলেন, এটা অনেক ইম্পর্টেন্ট। এটাই। বর্তমানে কেউ যদি স্টার্টআপ নিয়ে কাজ করতে চায় তাদের জন্য পরামর্শ কি থাকবে? বর্তমানে যদি কেউ স্টার্টআপ করতে চায়, অথবা যারা আমাদের শোটা শুনতেছে বা যারা আসলে দেখবে, তাদের জন্য, প্লাস হচ্ছে যারা আসলে স্টার্টআপই করতে চায় তাদের জন্য আসলে প্রথম জিনিসটা আসলে মানে সেটা হচ্ছে, আমরা নিউজ মিডিয়া সব জায়গায় স্টার্টআপ হচ্ছে, গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে, ইন্টারন্যাশনাল ফান্ড আসতেছে, নতুন নতুন আইডিয়া, যারা সবকিছু দেখি। এর আগে সবার মানে যারাই স্টার্ট করতে চায় তাদের জন্য সাজেশন হচ্ছে আগে নিজেকে চিনতে হবে, আমি কে এবং আমি কি পারি, আমার কি করা উচিত। এই তিনটা সাজেশন আমি অলওয়েজ দিই। আলটিমেটলি আমাকে চিনতে হবে আমি আসলে কে, আমি কতটুকু পারবো, এবং হচ্ছে এই পারার পর আমি আসলে কি করা উচিত। দিস আর দ্য থ্রি থিং আগে ভাবা উচিত। ইটস নট টু বি স্টার্ট এনিথিং। আমি যদি আমার এডুকেশন লাইফ বলি, আমার কেরিয়ার চয়েসের বলি, এই জিনিসটা আগে জানতে হবে। ধরেন আপনি দেখলেন ইয়ামাহার মতো একটা ব্র্যান্ড ভালো করতেছে, আলটিমেটলি দেখা গেছে আমি ইয়ামাহার মতো একটা ব্র্যান্ড বানাইলাম, কিন্তু কয়দিন পর এটা চললো না। আবার দেখা গেছে দেখতেছি আমার এই আইডিয়া আরেকজন ইউজ করতেছে, সে 1000 বেটার করতেছে। আমরা বলি আরে আইডিয়া কি চুরি হয়ে গেল, ওর থেকে তো আমি ভালো ব্যবসা করতে পারি। এই মেন্টালিটি আমরা অনেক সময় দেখি, অথবা এরকম আসলে আমাদের আশেপাশে হয়। সো আমার জিনিসটা সাজেশন হচ্ছে স্টার্টআপ করার আগে স্টার্টআপ নিয়ে রিসার্চ করতে হবে, অ্যান্ড আগে যারা ফাউন্ডার ছিল তাদের সম্পর্কে জানতে হবে, যেই স্টার্টআপটা দিব সেটার মার্কেট অ্যাক্সেসিবিলিটি কেমন, প্লাস হচ্ছে ফান্ডিংটা কিভাবে আসলে আসবে, অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এটার উপর টোটাল একটা বিজনেস মডেল রিসার্চ করা। আমরা বলি না বিজনেস মডেল ক্যানভাস, একটা টোটাল রোড ম্যাপ আগে ক্রিয়েট করে দেখতে হবে যে আসলে কি হয়, স্টেপ বাই স্টেপ ডাউন, এগুলো আসলে ফলো করা উচিত আর কি। স্টার্টআপদের বড় চ্যালেঞ্জ কি বলে আপনার মনে হয়? স্টার্টআপদের যদি বলি, স্টার্টআপদের বড় চ্যালেঞ্জ যদি আমাকে ডিরেক্টলি বলা হয়, এতগুলো স্টার্টআপদের সাথে কাজ করে বা এতগুলো মানে এই পর্যন্ত এক্সপেরিয়েন্স, আমি যেটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ফান্ডিং। প্রপার ফান্ডিংটা আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ আপনি ব্যাংকের কাছে যেতে হবে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে যেতে হবে, ইনভেস্টরের কাছে ইনভেস্টের জন্য বলতে হবে, অথবা আপনি নিজে যখন আইডিয়া স্টেজে শুরু করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে যাবেন। এই যে ফান্ডিংটা আসলে তাদের কাছে পিচ করাটা, দিস আর দ্য থিং বড় চ্যালেঞ্জ। আর এই আগে যদি আমাকে বলেন, সেটা হচ্ছে ফাউন্ডার মাইন্ডসেটটা ঠিক করাটা। টাকা না থাকলে কিছুই নেই, টাকা না থাকলে কিছু নেই, বাট এর আগে হচ্ছে ফাউন্ডার মাইন্ডসেট ঠিক করা।
আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসবো দেশ মিডিয়ার দ্য সিও শোতে। আপনারা শুনতে পাচ্ছেন রেডিও 71 98.4 FM। ফিরে এলাম দেশ মিডিয়ার দ্য সিও শোতে। আপনারা শুনতে পাচ্ছেন রেডিও 71 98.4 FM। চলে যাব আকিব ভাইয়ের কাছে। বর্তমান স্টার্ট আপ ইন্ডাস্ট্রির প্রবলেমগুলো কি বলে আপনার মনে হয়? বর্তমানে স্টার্ট আপ ইন্ডাস্ট্রির আসলে কোনো মানে বাংলাদেশে যদি বলেন, আমি মনে করি প্রবলেম নেই, ভালো দিক আসতেছে, ভালো দিনগুলো আসতেছে। যেমন আমি এই মানে রিসেন্টলি একটা কোম্পানি আছে প্রিয়শপ, সিরিজ এ তারা ফান্ড রেজ করছে। এরকম ফান্ড রেজিং এ বর্তমানে স্টার্ট আপ ইকোসিস্টেম অনেকগুলো অ্যাচিভমেন্ট। গভর্নমেন্টের ডিরেক্টলি স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড নামে একটা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি আছে, যেখানে গভর্নমেন্ট ডিরেক্টলি স্টার্ট আপে ইনভেস্ট করতেছে। প্লাস স্মার্ট বাংলাদেশ এক্সিলারেটর, এটা অনারেবল প্রাইম মিনিস্টার এটা কিন্তু আপনার ওপেন করে দিছে। সো এটা ওপেনিং এর পর স্মার্ট বাংলাদেশ এক্সিলারেটর নিয়ে ইউনিভেটর রিলেটেড, প্লাস আমি যদি বলি আইসিটি ডিভিশনের ডিফারেন্ট এন্টিটি কাজ করতেছে স্টার্টআপের জন্য গভর্নমেন্টের দিক থেকে। এসিমি ফাউন্ডেশন, এসিমি প্লাস স্টার্টআপ নিয়ে কাজ করতেছে। ইউনিভার্সিটিগুলোতে এখন স্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করা শুরু করছে। সো বর্তমানে স্টার্টআপের দিনটা আসলে সুদিনে যাচ্ছে। হ্যাঁ, তার মধ্যেও কিছু নেগেটিভিটি আছে, কিছু জায়গায় ফেল করতেছে। আসলে মানুষের লাইফটাই তো হচ্ছে মানে আপস এন্ড ডাউনের মধ্যে। সো যেখানে একটা দেশের গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে, যেখানে ধরেন হচ্ছে একটা দেশের ব্যাংক ফাইন্যান্সিং গুলো আস্তে আস্তে বোঝা শুরু করছে, আজকে থেকে 5 বছর আগের সিচুয়েশন আর এখন আর নাই। সো দেখেন, বাংলাদেশে আগে বলতো বাংলাদেশে স্টার্টআপ হবে না, বাংলাদেশে ইউনিকর্ন হবে না। বাংলাদেশে এখন রাইট নাও ইউনিকর্ন কোম্পানি আছে দুইটাই আমরা ইউজ করি, একটা হচ্ছে বিকাশ, এরপর হচ্ছে নগদ। সো এরপর আরো অনেকগুলো কোম্পানি কিন্তু আসবে। শপআপের মতো কোম্পানি বাইরের দেশ থেকে ফান্ড নিয়ে এসে, টেইমিং স্কুলের কোম্পানি, টেক প্ল্যাটফর্ম তার বাইরে থেকে ফান্ড নিয়ে আসতেছে। এরকম অনেকগুলো কোম্পানি আছে যারা বাংলাদেশের সোসাইটির প্রবলেম সলভ করছে, বাংলাদেশে হচ্ছে রেভিনিউ আর্ন করে দিচ্ছে, বাইরের দেশে এক্সপানশন করতেছে। পাঠার মতো কোম্পানি নেপালেও কিন্তু রাইট শেয়ারিং চলতেছে। তার মানে আমরা আগে বলতাম ইন্ডিয়াতে অনেকগুলো ইউনিকর্ন তৈরি, ইন্ডিয়া হচ্ছে আমাদের থেকে 50 বছর আগানো দেশ। সেই জায়গায় বাংলাদেশে বললাম না, ইয়াং পিপলদের একটা পাওয়ার আছে, উই হ্যাভ এ ড্রিম। রেডিও 71, আমরা বলি কি 71-এর যে মানে গর্জে ওটা যে মুক্তিযোদ্ধা, এইগুলো আসলে কারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে? সকল ইয়াং পিপল, দামাল ছেলেরা। সো ওই যে বলি না, মাগো ভাবনা কেন, আমরা কজন, এই ধরনের গানগুলো আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করে। সো ধরেন ইউথদের আসলে এখন এম্পাওয়ারমেন্টের সুযোগ আসছে, এমপ্লয়াবিলিটি ক্রিয়েট হচ্ছে, প্লাস আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে তারাও আন্ডারস্ট্যান্ড করতেছে যে না, দিস দ্য হ্যাপেন। সো আমি আমার মানে ওয়ালে অলওয়েজ একটা জিনিস রাখি যে লাইক বিলিভ ইউ ক্যান এন্ড ইউ আর হাফওয়ে দেয়ার। সো আমাকে যদি স্টার্টআপ ইকোসিস্টেমের কথা বলেন, স্টার্টআপের সিনারিও বলেন, আই অলওয়েজ টেল যে উই আর হাফওয়ে দেয়ার, লং রানে আমরা যাব। আমি সর্বশেষ প্রশ্ন করব আপনার কাছে, স্টার্টআপ চট্টগ্রাম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? স্টার্টআপ চট্টগ্রাম নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলি, স্টার্টআপ চট্টগ্রাম আসলে নামটা আমি শুরু করেছিলাম অ্যাজ এ চিটাগনিয়ান, চিটাগের ছেলে হিসাবে। এন্ড মানুষ চট্টগ্রামের উপর একটা আলাদা বিজনেস বলেন সফট কর্নার থাকে। সো ধরেন আমরা স্টার্টআপ চট্টগ্রাম কাজ করতেছি এখন লোকালি এন্ড গ্লোবালি অনেকগুলো দেশের সাথে। এভরিওয়ার লাইক হচ্ছে পিপল নোজ যে স্টার্টআপ চট্টগ্রাম, উই আর ইনভেস্টমেন্ট পার্টনার হচ্ছে ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল, প্লাস হচ্ছে আরো অনেকগুলো ডিফারেন্ট কোম্পানি স্টার্টআপ উইদাউট বর্ডার সামিট ইজিপ্টে হইছে। আমরা স্টার্টআপ চট্টগ্রাম নিয়ে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড অ্যাচিভার হই, আমরা অনেকগুলো অ্যাওয়ার্ড পাই, অ্যাপ্রিসিয়েশন পাই, সবকিছু পাই। সামনের ভবিষ্যৎটা হচ্ছে যদি আমি বলি যে আমার প্ল্যান হচ্ছে আগামী 5 বছর স্টার্টআপ চট্টগ্রামের মাধ্যমে 2000 মানুষ যাতে কর্মসংস্থান হয়, প্লাস এইখান থেকে যাতে ভালো ভালো ইউনিকর্ন দাঁড়াতে পারে, একটা প্রপার ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, এমপ্লয়মেন্ট বাড়ানো। আসলে একটা জিনিস হয়, আমরা বলি না হাতের 5 আঙ্গুল 5 রকম। সো তার মানে কি একটা পরিবারের আমরা বাংলাদেশে দেখি একটা পরিবারের পুরো রেসপন্সিবিলিটি 1-2 জন নেই। আমরা চাই ঘরে ঘরে যাতে স্টার্টআপ হোক, ঘরে ঘরে এন্টারপ্রেনার তৈরি হোক। মানে আমার মাও বসে কিন্তু আজকাল দেখি ইউটিউব অনেকগুলো স্ক্রল করে, দেখে ফ্রিল্যান্সিং কিভাবে হচ্ছে। আমি কখনো চিন্তাই করি না, আমাকে হোয়াটসঅ্যাপে কল দেন, ডিরেক্ট কল দেন, আরে কল দিলে টাকা কাটবে। আমি ডেটা অলওয়েজ অন করে রাখি, হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে, আপডেট দিচ্ছে, লোকেশন ম্যাপ শেয়ার করতেছে। তারপরে এখন এজ জাস্ট এ নাম্বার, ডাজন্ট ম্যাটার আমাকে ইয়াং পিপল হতে পারে, ডাজন্ট ম্যাটার। আমার এখানে স্টার্টআপ চট্টগ্রামে এমন অনেকজন মানে কাজ করতেছে যাদের এই 40-এর উপরে। সো সি একদম যদি আমার ছোট এমপ্লয়ির কথা বলি, তার বয়স হচ্ছে 17। একদম সিনিয়র সিটিজেন যদি তার বয়স 40-এর উপরে। সো সি যে আমরা একটা ড্রিম হাউসে মানে লাইফ লিড করছি, আমরা জানি না হোয়াটস নেক্সট, বাট উই নো দ্য ভিশন অ্যান্ড মিশন। একটা কোম্পানি যদি ভিশন মিশন ক্লিয়ার রেখে সামনে আগে, এই কোম্পানি আসলে অনেক দূর যাবে, এটা আমি মনে করি।
ফাউন্ডাররা কখনো ফেল হয় না, কোম্পানিও যদি ফেল হয়, আপনি দেখবেন পার্টনার ফাউন্ডার ইলিয়াস ছিল, সে কিন্তু কোম্পানি থেকে এক্সিট নিছে, সে আবার নতুন কোম্পানি দিছে। So আমরা বলি না যে আমরা ফেল হলেও কিন্তু আমরা নতুন আরেকটা কিছু, আমি অনেককেই বলি স্টার্টআপ চট্টগ্রাম নিয়ে যখন আমাকে কথা বলতে হয় বা আমার টিমকে যখন আমি মোটিভেট করি, বলি আমাকে যদি আপনি জঙ্গলেও ফেলে দেন আমি অ্যাটলিস্ট জানি হাউ টু সার্ভাইভ। সো আমরা গোল্ডেন স্পুন নিয়ে হয়তো বা জন্মায়, বাট আমাদের গোল্ডেন স্পুনটা তৈরি করতে হবে যাতে ওই স্পুনে অনেকগুলো মানুষ যাতে অ্যাক্সেসিবিলিটি পায়, সাপোর্ট পায়। অ্যান্ড আমার কোম্পানির মোটো এটা, কানেক্টিং দ্য ডটস ফর অন্টারপ্রেনারদের জন্য একটা ডট ক্রিয়েট করা, একটা আমব্রেলা ক্রিয়েট করে, যে আমব্রেলায় অ্যাটলিস্ট বৃষ্টি পড়লেও ছাতা হিসাবে আমরা ইউজ করতে পারবো যাতে বৃষ্টিটা পড়তেছে না। সো এটা অনেক রকমের। আমাদের সকলের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। সকলের উদ্দেশ্যে রেডিও ৭১-কে অনেক ধন্যবাদ। ওই যে বললাম যে ৭১-এর চেতনায় যেরকম আমরা আগাচ্ছি, এত অনেকগুলো এফএম এ আমার যাওয়া হয়েছে, আমার কাছে আসলেই অনেক ভালো লাগছে যে এরকম একটা এনভায়রনমেন্টে এসে কথা বলা, প্লাস আপনাদের যে আতিথেয়তা and আপনাদের যে আন্তরিকতা, এই জিনিসটা আমি কখনোই ভুলবো না। আর যারা অডিয়েন্স শুনতেছে তাদের জন্য মানে আমার আসলে সাজেশন দেওয়ার ওই বয়সও হয় না বা গাইড করারও বয়স হয় না। আমি বলি একটা জিনিসই বলি, ভালো কাজে থাকতে হবে অ্যান্ড ভালো কিছুর জন্য আসলে আগাতে হবে। সমাজের অনেকগুলো প্রবলেম আছে, আমার মনে হয় আমরা নিজেরা এক একজন প্রবলেম সলভার। আমরা খালি সোশ্যাল মিডিয়ায় মেসেজ করলাম, আজকে এই ঝামেলা, কালকে ওই ঝামেলা, বাংলাদেশে থাকবো না, দেশের বাইরে চলে যাবো। থিঙ্ক পজিটিভ। আমিও একটা সময় যখন বাইরের কনফারেন্সে যে আমি যখন দেখি ওদের যে অ্যাচিভমেন্ট বা ওদের যেই স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু বাংলাদেশে বসে আপনি সলভ করতে হবে। লেটস সি, আমিও বলি আমি কতদিন পারি দেখি, আমি যদি ৭ বছরে এই স্টার্টআপ জার্নি শুরু করি, আগামী ৭ বছর আই থিঙ্ক আই ক্যান সার্ভাইভ ইফ আই এম অ্যালাইভ। সো সবাইকে ধন্যবাদ যারা দেখতেছেন, আমি আপনাকেও ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। অবশ্যই থিঙ্ক পজিটিভ। আবারও দেখা হবে দেশ মিডিয়ার দ্য সিও শোতে, আপনাদের অন্য কোনো শোতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।